নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় কি, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে আন্দোলন তারা করলো তারেক রহমানকেও। আমি যখন মঙ্গলবার দিন এই বিকেলবেলা ভিডিওটি করছি, তখন বাংলাদেশের ঢাকা সহ বিস্তীর্ণ এলাকায় বহু শহরে একটা নতুন আন্দোলন চলছে। আন্দোলনটা একেবারে নতুন নয়, অর্থাৎ আন্দোলনের চরিত্র নতুন নয়, আন্দোলনের কারণটি ভিন্ন। আমি প্রথমে আন্দোলনটা সম্পর্কে দু চার কথা বলি। সেটি হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশকে এই মুহূর্তে প্রায় একটি বানভাসী দেশ বলা চলে। ঢাকা সহ দেশটির বিস্তীর্ণ এলাকা জলের তলায় এবং তুমুল বৃষ্টিপাত হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে সে দেশের মানুষ প্রশ্ন তুলেছেন নিকাশি ব্যবস্থা নিয়ে। এমনও দেখা যাচ্ছে যে কয়েক মাস আগে তৈরি বাঁধ, কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছে এবং নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে জল দাঁড়িয়ে আছে শহর জুড়ে, গ্রাম জুড়ে। এরই মধ্যে শুরু হয়েছে এই এইচএসসি পরীক্ষা এবং সেই পরীক্ষা দিতে গিয়ে ছেলেমেয়েরা নাজেহাল অবস্থা তাদের। তার মধ্যে আবার মঙ্গলবার দিন ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল প্রশ্ন এবং কঠিন প্রশ্ন, এই সমস্ত অভিযোগও আছে। কিন্তু এই সমস্ত বিষয়কে নিয়েই বাংলাদেশের পড়ুয়ারা তারা এই মুহূর্তে একাধিক সড়ক তারা দখল করে রেখেছে এবং তারা আন্দোলন শুরু করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। অর্থাৎ তারেক রহমানের শিক্ষামন্ত্রী, তাকে ইস্তফা দিতে হবে এই দাবিতে তারা মন্ত্রণালয়ের দিকে অভিযান শুরু করেছে। তারা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা বিক্ষোভ করেছে এবং শহরের বিভিন্ন জায়গায়। এছাড়া ঢাকা থেকে বিভিন্ন জেলাগামী যে মহাসড়ক, সেখানেও তারা অবরোধ করে আছে। এখন তারা বলছেন যে তাদের যে আন্দোলন, তাতে তারা বলছেন যে তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কে বলেছেন? শিক্ষামন্ত্রী। বিষয়টি এটাই যে শিক্ষামন্ত্রী, এটা অভিযোগ, একটা অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে কোনো একজনের সঙ্গে, একজন পরীক্ষার্থী এবং তার অভিভাবকের সঙ্গে শিক্ষামন্ত্রী ফোনে কথা বলছেন এবং এই যে দাবি উঠেছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এই দাবির প্রেক্ষিতে তিনি বলছেন যে হ্যাঁ, এই ছেলেমেয়েরা তো সব ফার্মের মুরগি, অল্পেই তাদের জ্বর হয়ে যায়, ফলে এই রকম সব বায়না তারা করছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা যে তাদের অসহায়তার কথা জানিয়ে বারবার সরকারকে বলছে যে পরীক্ষাটা আপাতত কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হোক। তার কারণ অনেকেই সময় মতো শিক্ষাকেন্দ্রে পৌঁছতে পারছে না, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছে না। তার ফলে তাদের পরীক্ষায় সমস্যা হচ্ছে, তারা পূর্ণ সময়ে পরীক্ষা দিতে পারছে না। এটার সঙ্গে জীবনের, কেরিয়ারের অনেক সম্পর্ক আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেননি। যার ফলে হাজার লাখ ছাত্রছাত্রী তারা রাজপথে নেমে এসেছে এবং তাদের অভিভাবকেরাও নেমে এসেছে রাজপথে এবং তারা এই স্লোগান দিচ্ছে যে শিক্ষামন্ত্রী তাদের বলেছে যে তারা ফার্মের মুরগি, অর্থাৎ পোলট্রির মুরগি যেমন অল্প অসুখ বিসুখেই কাহিল হয়ে যায়, সেই প্রজন্মকে, এই নতুন প্রজন্মকে যারা আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে, সেই ছেলে মেয়েদেরকে শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে কটাক্ষ করেছেন এবং এই স্লোগানটি চলছে যে তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কে বলেছে? শিক্ষামন্ত্রী বলেছেন। এখন এই যে আন্দোলন, যেটাকে আমি সংক্ষেপে বললাম যে তুমি কে আমি কে, কে বলেছে, এই আন্দোলন ঠিক 2 বছর আগের কথা আপনারা যদি মনে করতে পারেন, 2024-এর একেবারে 14ই জুলাই, অর্থাৎ আজ ঠিক 2 বছর পূর্তি, সেই স্লোগানটির, যে স্লোগানে শেখ হাসিনার উদ্দেশ্যে বলা হয়েছিল তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। 2024-এর 14ই জুলাই বাংলাদেশের মানুষ তারা টেলিভিশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠক দেখেছেন। আমিও কলকাতায় বসে ইউটিউবে বিটিভিতে সেই লাইভ প্রেস কনফারেন্স দেখছিলাম, যেখানে দুজন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে বলতে গিয়ে একটা মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না,
কোটার সুবিধা পাবে না তো কারা পাবে? রাজাকারের নাতিপুতিরা পাবে। এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে যারা দেশটা স্বাধীন করেছে তাদের নাতিপুতিরা তারা কোটার সুবিধা পাবে না তো কারা পাবে? যারা দেশ স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে চায়নি, যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তাদের নাতিপুতিরা পাবে। এটা ছিল প্রধানমন্ত্রীর একটা বিস্ময় জাগানো প্রশ্ন। অর্থাৎ তিনি এইভাবেই বলতে চেয়েছিলেন যে কারা পাবে তাহলে। যদিও কোটা বিলোপের পক্ষেই তিনি ছিলেন, কিন্তু সেটি ছিল মানে আদালতের বিবেচনাধীন, ফলে সরকারের পক্ষে কোটাটা প্রত্যাহার করে নেওয়ার সুযোগ ছিল না। মামলা চলছিল, ফলে যা সিদ্ধান্ত আদালত নেবে সে কথাও তিনি আগেই বলেছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সরকার সুপ্রিম কোর্টকে বলেওছে যে এই কোটা সংক্রান্ত মামলাটির দ্রুত নিষ্পত্তি করে দেওয়া হোক, এবং প্রধানমন্ত্রী সহ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে যা রায় হবে সরকার সেটাকেই মাথা পেতে নেবে। অর্থাৎ কোটা, এবং এটাও ঘটনা যে 2018 সালেও কোটা বিরোধী আন্দোলনের সময় সরকার তখনই কোটা প্রত্যাহার করে নিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, কিন্তু নানানভাবে আবার আদালতের নির্দেশেই কোটা ফেরত এসেছিল। কিন্তু সরকার বলেছিল যে আবার যদি আদালত কোটা বাতিল করে সেটা মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যাবে, এবং সরকার নিজে মনে করে কোটা থাকা আজকের দিনে উচিত নয়। কিন্তু যখন আছে তখন কারা পেতে পারে, এই প্রশ্নেই শেখ হাসিনার ওই জবাবটি, এবং ওই জবাবটি, ওই যে বক্তব্যটি, ওই বক্তব্যটিকে পরবর্তীকালে অনেক বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে শেখ হাসিনা সরকারের যে শেষ পর্যন্ত পতন হলো, অর্থাৎ 5 আগস্ট তাকে যে দেশ ছাড়তে হলো, তার সরকারের পতন হলো, অনেকে বলেন যে ওইটা ছিল একটা গুরুত্বপূর্ণ মন্তব্য, যে মন্তব্যটাকে আরেকটুখানি চড়িয়ে বহু মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, তরুণ সমাজকে উদ্দীপিত করা হয়েছে সরকারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাংবাদিক বৈঠকটি বাংলাদেশ সময় 4টে, 4:30 নাগাদ করেছিলেন, আমি যতদূর এখনো পর্যন্ত মনে করতে পারি, কারণ আমি তখনও বাংলাদেশের এই খবরগুলো করছিলাম, কোটা বিরোধী আন্দোলনের খবরগুলো, ফলে আমি সাংবাদিক বৈঠকটা লাইভ শুনছিলাম। এইরকম সময় তিনি করেছিলেন। মাঝরাতে আমি আবার দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন হস্টেলের ছেলেমেয়েরা মাঠে নেমে এসে তারা স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ তারা বলছে যে প্রধানমন্ত্রী আসলে এই যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই যে কথাটি তিনি বলেছেন, এটা আসলে আন্দোলনরত, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনরত ছেলে মেয়েদের তিনি রাজাকারের সঙ্গে তুলনা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক জীবনে রাজাকার একটি এখন কি বলা যায় যে একটা গাল বা একটা অবমাননাকর শব্দ। এর ইতিহাস বাংলাদেশের মানুষ সকলেই জানেন যে কেন কাউকে রাজাকার বলাটা তার জন্য অত্যন্ত অবমাননাকর। তার কারণ রাজাকাররা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। কিন্তু আবার এটাও ঠিক যে অন্তত 1/3 জনসংখ্যার 1/3 আনুমানিক, অর্থাৎ 100 জনের মধ্যে 33 জন তারা কিন্তু রাজাকার এখনো, অর্থাৎ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এখনো তারা সেই বিরোধী অবস্থানেই আছেন। তারা সুযোগ পেলে পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবেন, তারা আছেন। কিন্তু ছেলেমেয়েরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতে শুরু করলো যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ প্রধানমন্ত্রী তাদেরকেই রাজাকার বলেছেন। পরদিন সকালবেলা দেখা গেল তাতে আরেকটি লাইন যুক্ত হয়েছে, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ শেখ হাসিনা তাকে ততদিনে স্বৈরাচারী প্রধানমন্ত্রী, স্বৈরাচার বলে অভিহিত করা হচ্ছিল, এবং এই ছাত্রদের এই আন্দোলনের স্লোগানটি তখন পূর্ণতা পেয়ে গেল, যেখানে বলা হলো যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটা বড় প্রভাব তৈরি করেছিল আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে, বা বলা চলে যে সরকারের জন্য বিপদকে অনেক বেশি ত্বরান্বিত করেছিল হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সরকারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা আসলে কি বলতে চেয়েছিলেন? তিনি কি আন্দোলনকারীদের রাজাকার বলেছিলেন? তা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছিলেন যে কোটা কারা পেতে পারে, কোটা তো তাদেরই পাওয়ার নৈতিক অধিকার আছে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য ঝুঁকি নিয়েছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন।
তারা পাবেন, তাদের পরিবার পাবে এবং তাদের নাতিপুতিরা অর্থাৎ বংশের পরবর্তীরা তারা পাবে। কিন্তু রাজাকারেরা কোনোভাবে পেতে পারে না, যদিও রাজাকারের পরিবারেরাও কিন্তু সমানভাবে এই নানানভাবে তারা ছলাকলা করে সরকারি চাকরিতে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ তারা নিয়েছে। সেগুলি পরবর্তীকালে নানান প্রতিবেদনে, নানান তদন্তধর্মী প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে যখন একটা দেশে একটা সরকারের বিরোধিতা করার জন্যে যখন কোনো একটা কিছুকে এইভাবে পরিকল্পিতভাবে বিকৃত করা হয়, তখন যে রাজনৈতিক সংস্কৃতিটা জন্ম দেয়, সেই সংস্কৃতিটা কিন্তু একটি আন্দোলনে থেমে যায় না। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু সেই 14ই জুলাই তারই এক ধরনের পুনরাবৃত্তি। আমি যেটা কথা বলে বুঝলাম যে শিক্ষামন্ত্রী আসলে কথা প্রসঙ্গে, এবং তিনি প্রকাশ্যেও বলেননি, তিনি কথাটা একজনকে টেলিফোনে বলেছেন বলে আমি শুনলাম, যে তিনি খানিকটা অনুশোচনা আফসোস করে বলেছেন যে এরা কি ফার্মের মুরগি অর্থাৎ পোলট্রির মুরগি, যে ওই কোনো রকম একটা সংক্রমণ হলো তারপরে দলে দলে মুরগি মরে গেল। উনি বলতে চেয়েছেন যে বৃষ্টি বাদলা হচ্ছে, বর্ষাকাল, এই সময় পরীক্ষা হচ্ছে, এগুলো তো একটুখানিটা মেনে নিতেই হবে। যদিও আমি ওনার যে ভাবনার কথা বলা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এতটা একমত নই। তার কারণ এই পরীক্ষাগুলো কিন্তু আর 5টা পরীক্ষার মতো নয়। এই পরীক্ষাগুলো বোর্ডের পরীক্ষা মানেই হচ্ছে একটা ছাত্র বা ছাত্রীর জীবনের সঙ্গে অনেকভাবে জড়িয়ে, অর্থাৎ এখানে সে কতটা ভালো রেজাল্ট করলো তার উপর তার উচ্চশিক্ষা নির্ভর করবে। ফলে সে যদি শিক্ষা কেন্দ্রে পৌঁছতে তার গলা অবধি জল ডিঙিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়, তাতে তো প্রতিযোগিতা হবে না, সে তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়লো। কিন্তু পরীক্ষা তো এক ধরনের প্রতিযোগিতাই, একটা মূল্যায়ন করা হবে। কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে? যে ছেলেটি বা যে মেয়েটি গলা পর্যন্ত বা বুক পর্যন্ত জল ডিঙিয়ে পরীক্ষা কেন্দ্রে আসবে, সে কি সত্যি উজাড় করে খুব বুদ্ধিদীপ্তভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে? ফলে এই যে সিদ্ধান্তটি পরীক্ষা চালিয়ে যাওয়া, এখন শিক্ষামন্ত্রী বলছেন যে তিনি এটা চাননি, কিন্তু তাকে যারা পরামর্শ দিয়েছিলেন, আবহাওয়াবিদেরা তাকে বলেছিলেন যে এই হবে তাই হবে। কিন্তু প্রশাসকের কাজ কিন্তু প্রত্যেকটা জিনিসকে ফোর্সি করা, অর্থাৎ কি হতে যাচ্ছে এবং কাদের নিয়ে বিষয়টা হচ্ছে এমন একটা প্রজন্ম যারা জীবনে নিজের মতো করে কেরিয়ার শুরু করার পথে হাঁটতে যাবে। এই সময় তাদের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, তাদের স্বার্থকে কিভাবে রক্ষা করতে হবে, এটা কিন্তু একজন প্রশাসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আমি এই ব্যাপারে শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে বলবো না, আমি বাংলাদেশের বহু লোকের কাছ থেকে শুনছিলাম যে এটা তো একটা গোটা সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত, এটা তো একটা নীতিগত সিদ্ধান্ত হবে, কৌশলগত সিদ্ধান্ত হবে। শিক্ষামন্ত্রীকে তো প্রধানমন্ত্রী বলবেন, তার তো গুচ্ছ গুচ্ছ উপদেষ্টা আছেন, তারা তো বলবেন উপদেষ্টারা প্রধানমন্ত্রীকে যে পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া উচিত। চট্টগ্রামে বেশি জল জমেছে তাই সেখানে চট্টগ্রাম বোর্ড পরীক্ষা স্থগিত করেছে, কিন্তু বাকি জায়গাতেও তো পরিস্থিতি স্বাভাবিক ছিল না। ফলে প্রধানমন্ত্রীর থেকেই তো শিক্ষামন্ত্রীর কাছে ফোন আসা উচিত ছিল, বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসা উচিত ছিল যে পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করুন, প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দিন। আমি শুনছিলাম যে এই যে এত বড় একটা পরীক্ষা যেখানে লাখ লাখ ছেলেমেয়ের জীবন জড়িয়ে, সেটাকে নিয়ে এত হেলাফেলা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই শুধু নয়, বৃষ্টি বাদলা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল তিনি বরিশাল গিয়েছিলেন। এই বরিশাল যাওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু অদ্ভুত। বরিশালেও বৃষ্টি হচ্ছে, সেখানেও বহু এলাকা ডুবে আছে, এরই মধ্যে তিনি সেখানে গেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম গেছেন। এখন এটাকে কেউ বলতে পারেন যে এই রকম দুর্যোগ মাথায় নিয়ে প্রধানমন্ত্রী বরিশাল গিয়েছেন, কিন্তু আপনারা যদি ছবিগুলি দেখেন, ভিডিওগুলি দেখেন, যেগুলি নিয়ে বাংলাদেশের বহু মানুষ আমাকে বলেছেন যেটা একটা নিম্ন রুচির কাজ হলো। অর্থাৎ যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ জলবন্দী, মৃতদেহ দাফন করা যাচ্ছে না, তার কারণ কবরগুলি সব জলের তলায়।
একটা খবর আমি দেখছিলাম যে একটি মৃতদেহ দুদিন বাড়িতে ফেলে রাখার পর তারপর ভেলায় ভাসিয়ে অনেকটা দূর নিয়ে গিয়ে তারপর একটি কবরস্থানে কবরস্থ করতে হয়েছে। সেখানেও গিয়ে দেখা গেছে যে সেটাও জলের তলায় তখন একটা সরকারি জমিতে কোনো রকমে কবরস্থ করা হয়েছে। এই রকম পরিস্থিতি যখন মানুষ জল জীবন এই নিয়ে যখন মানুষ লড়াই করছে জলের সঙ্গে, বন্যার জলের সঙ্গে বেঁচে থাকার জন্য লড়াই করছে, ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, তখন প্রধানমন্ত্রী হাত নাড়তে নাড়তে অভিবাদন নিতে নিতে বরিশাল গিয়েছেন। এবং তার জন্যে বিএনপি তারা দলগতভাবেও কত অবিবেচক যে তারা রাস্তার দুপাশে বিপুল সংখ্যায় সমর্থকদের হাজির করেছিল। অর্থাৎ দলের কমান্ড থাকলে এটা তো করতেই হয়। কিন্তু আমি অনেক বিএনপির সাধারণ কর্মীর কথাই আপনাদের বলছি যারা একান্তে বলেছেন যে এটা তাদের ভালো লাগেনি, যে দেশে এত বড় একটা সংকটের মধ্যে দেশ যাচ্ছে, মানে বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এমনকি খোদ ঢাকা শহরের বিভিন্ন ভিডিওতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া, যে যেখানে দেখা যাচ্ছে যে রিক্সাওয়ালার শুধু মাথার অংশটুকু দেখা যাচ্ছে, ওই তার মধ্যেই তিনি একজন যাত্রীকে নিরাপদে কোথাও পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কাউকে কোনো রকমে 5 জন মিলে কেউ তার সন্তানকে বাঁচানোর জন্য হাড়ির মধ্যে গামলার মধ্যে বসিয়ে মাথায় নিয়ে কোনো রকমের সন্তানকে রক্ষা করার চেষ্টা করছেন। এই যখন পরিস্থিতি, তখন প্রধানমন্ত্রী হাত নাড়তে নাড়তে, বাস থেকে হাত নাড়তে নাড়তে তার কর্মীদের অভিবাদন নিতে নিতে তিনি বরিশালের দিকে গিয়েছেন। ফলে যে কোনো ঘটনাকে দুভাবেই ব্যাখ্যা করা যায়। কেউ বলতেই পারেন দুর্যোগ মাথায় নিয়ে প্রধানমন্ত্রী বরিশালে গিয়েছেন, কিন্তু যাওয়ার পদ্ধতিটা বোধহয় সঠিক ছিল না, বোধহয় এইটাও অভিবাদন নেওয়ার সময় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের যে এত উপদেষ্টা আছেন, তারা কি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কখনো অবহিত করেন? প্রধানমন্ত্রী নিজেরও এটা বিবেচনায় আনা উচিত ছিল, কিন্তু অনেক সময় কাজের চাপে বা নানান কারণে এটা হতে পারে যে তার মাথায় হয়তো এটা কাজ করেনি। কিন্তু বাকি এই যে উপদেষ্টা মণ্ডলী, তাদের তাহলে কাজটা কি? তারাই বা প্রধানমন্ত্রীকে এই কথাটি কেন বলেননি? কেন বলেননি তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এই উপমহাদেশের দুর্ভাগ্য যে সুপ্রিমো, দলের সুপ্রিমো, শীর্ষ নেতা, শীর্ষ নেত্রী, তাদের ভুল দেখেও পারিষদেরা চোখ বুজে থাকেন, মুখ বুজে থাকেন, কেউ ভুল ধরিয়ে দেন না। তার কারণ তারা ভয় পান যে ভুল ধরিয়ে দিলে পরে তার বিপদ হতে পারে। রাজনীতির এই যে কালচার, প্রশাসনের এই যে কালচার, এই কালচারও কিন্তু আমাদেরকে একটা চরম বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। যে কথা বলছিলাম যে আজকে 14ই জুলাই, ঠিক 2 বছর আগে এই 14ই জুলাই বাংলাদেশের যে স্লোগান তৈরি হয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই স্লোগান শেখ হাসিনা সরকারের গোড়া নড়িয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছিল। কিন্তু একই সঙ্গে পরবর্তীকালে এটা জানা গিয়েছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই লাইন দুটি পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছিল। তার কারণ গোটা পরিকল্পনারই ছিল একটা মেটিকুলাস ডিজাইন। গণ অভ্যুত্থান, সেখানে বহু মানুষ পথে নেমেছিলেন, ঠিক কথা, কিন্তু গোটাটাই ছিল একটা ষড়যন্ত্রের অংশ। ফলে প্রধানমন্ত্রীর বক্তব্যকেও যে কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রীর বক্তব্য যদি সত্যিই ছাত্রছাত্রীদের আঘাত করে থাকতো সেদিন, তাহলে বিকেল 4:30 সাংবাদিক বৈঠকের পর বিকেল 5টা, 5:30, 6টার মধ্যেই কিন্তু পথে নেমে যাওয়ার কথা ছিল প্রতিবাদীদের। তা কিন্তু হয়নি। রাত 1:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন শুরু হলো। তার মানে প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে বিকৃত করে এবং ভিন্ন ব্যাখ্যা দিয়ে একটা সরকার পতনের জন্য সেটাকে ব্যবহার করা, এই যে ব্যবহার, ওইটা প্রথম দফায় সফল হয়েছে। কিন্তু রাজনীতি যেভাবে কলুষিত হয়েছে, রাজনীতিতে ষড়যন্ত্র যেভাবে গুরুত্ব পেয়ে গেছে, এটার জন্য কিন্তু আগামী দিনে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকেও ভুগতে হবে। এই যে পরীক্ষা কেন্দ্রের অচলাবস্থা, কঠিন প্রশ্ন এসছে, বন্যার মধ্যে পরীক্ষা, তাই নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য, এবং সেটাকে কেন্দ্র করে হাতিয়ার করে সেই একই সুরে কিন্তু বলছে যে তুমি কে আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী। এখন শিক্ষামন্ত্রী কি প্রসঙ্গে বলেছেন, কি বোঝাতে বলেছেন, এই ব্যাখ্যায় কেউ যাবে না, কেউ শুনবে না। এখন দেখা যাক যে
সরকার কিভাবে এটা মোকাবিলা করে। সংসদে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে এবং ভুল প্রশ্নের পূর্ণ উত্তর দেওয়া হবে। এগুলি তো সহজ প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু কথা হচ্ছে যে আসল সিদ্ধান্তটা কি সরকার সময় মতো নিতে পারলো? এটাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ যে সত্যি এইরকম পরিস্থিতিতে কি পরীক্ষা, বিশেষ করে বোর্ডের পরীক্ষা হওয়াটা বাঞ্ছনীয় ছিল, নাকি এটা নিয়ে পুনর্বিবেচনায় অনেক জরুরি ছিল? আর দায় কি শুধুমাত্র শিক্ষামন্ত্রীর, নাকি গোটা সরকারের এবং প্রশাসনের? অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, শিক্ষা সচিব আছেন, ক্যাবিনেট সচিব আছেন, একাধিক উপদেষ্টা আছেন, একাধিক শীর্ষ নেতৃত্ব আছেন। কারো কাছ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকম পরামর্শ এলো না। ফলে আজকে 14ই জুলাই বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হয়তো এইভাবে আবার বারে বারে ফিরে আসবে। আবার অন্য কোনো ইস্যুতে কেউ বলবে যে তুমি কে, আমি কে, আমরা অমুক, আমরা তমুক, কে বলেছে, ও বলেছে, সে বলেছে। এই যে রাজনীতির সংস্কৃতি, এই রাজনীতির সংস্কৃতি বাংলাদেশকে কোন দিকে ঠেলে দেয় সেটাই এখন দেখার। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।